আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো আর 47-এ হয়নি, এই জাতিরাষ্ট্রের জন্ম তো 1971-এ। ফলে বারবার কেন 47-কে আনা হচ্ছে বনাম একাত্তরের বিপক্ষে বা মুখোমুখি করা হচ্ছে? মূলত জামাত আসলে 71-এ তাদের একটা বিতর্কিত ভূমিকা আছে। 71 আসলেই জামাতের সামনে অনেকগুলো দগদগে ঘা সামনে চলে আসে। 30 লক্ষ শহীদের যে অভিঘাত, যে চিত্র, 2 লক্ষ মা বোনের ধর্ষণের যে বিভীষিকাময় ইতিহাস, এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়টিতে রাজাকার, আলবদর আর শামস, এই শব্দগুলোর বাংলাদেশের পশু পাখি থেকে শুরু করে প্রকৃতি এই শব্দগুলোকে যেভাবে অভিসম্পাত করে, ফলে কি হলো, 71-এর নাম শুনলে, মুক্তিযুদ্ধের নাম শুনলে, যেখানে জামাত আছে, যেখানে শিবির আছে, যেখানে আলবদর আছে, আশামস আছে, রাজাকার আছে ইত্যাদি যে শব্দগুলো আছে, তার সঙ্গে সঙ্গে যেখানে ইয়াহিয়া খান আছে, টিক্কা খান আছে, আয়ুব খান আছে, পাকিস্তান আছে, এই সব জায়গাতে একটা সুনামি শুরু হয়ে যায়, মরু ঝড় শুরু হয়ে যায়, সাইমুম যে আছে সেই সাইমুম শুরু হয়ে যায়। তো এই কারণে হয় কি যে তারা এখন ইতিহাসের একটা অনেক স্বর্ণ সময় এই মুহূর্তে পার করছে জামাত। গত ইনুর জামানাতে পর্দার আড়ালে থেকে একটা রাষ্ট্র, একটি সরকার চালানোর নির্ধারণ তাদের অভিজ্ঞতা, এবং এখন সংসদের প্রধান বিরোধী দল হলেও তারেক রহমান সাহেবের ভালো মানুষই বলেন, সরলতা বলেন, যে কিছু জিনিসই বলেন না কেন, এটা জামাত পরিপূর্ণভাবে গ্রহণ করছে। এবং জামাত বুঝে গেছে যে আসলে বিএনপি ঝামেলা জড়াতে চায় না। তো এই কারণে কি হলো, তারা মাঝে মাঝে নাড়া দেয়, নাড়া দিয়ে দেখে যে কোন জায়গাতে তারা টিকতে পারবে। কয়েকদিন আগে যেমন ইসলামী ব্যাংক নিয়ে এটা নাড়াচাড়া হলো এবং সেখানে তারা উইন করেছে। সেটা সেই সংকটটা এখনো জারি আছে, এখনো চলছে সেই সংকট। সংকটের না, তারা যে সংকটটা যেভাবে শুরু হয়েছিল সেই সংকটটা নেই। এখানে বিএনপি পরাজিত হয়েছে, আজকের দিন পর্যন্ত জামাত বিজয়ী অবস্থার মধ্যে আছে। তো যখন সে বিজয়ী অবস্থার মধ্যে আছে তখন ওটা যেন আবার এসালম আসতে না পারে, সরকারের লোকজন আসতে না পারে, এর জন্য জামাতের যে স্ট্যামিনা, শক্তি, সামর্থ্য, এই প্রত্যেকটি জায়গাতে তারা আবার নতুন করে এখানে রিফুয়েলিং করছে, জ্বালানি দিচ্ছে। ওদের যে পরমাণু চুল্লি আছে সেই চুল্লিতে সেই পরমাণু ঢুকাচ্ছে। সেই পরমাণুগুলো কি, যে আমাদের স্বাধীনতার মূল মন্ত্র শুরু হয়েছে 47 থেকে। তারপরে যদি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ না হতেন তো পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না, অনেকটা ডিম না হলে মুরগি হতো না, মুরগি না হলে মোরগ হতো না, মোরগ না হলে আমি খেতাম কি, আমি না খেলে আমার এটা হতো না। এরকমভাবে তাদের একটা যাকে বলা হয় ন্যারেটিভ তারা শুরু করেছে। এবং সবচেয়ে অবাক করার ব্যাপার হলো যে আমাদের যে সকল বয়স্ক মানুষগুলো আছে, সম্মানিত মানুষগুলো আছে, তারা এই কথাগুলো বলছে না, কম বলছে। চ্যাংড়া ম্যাংড়া যেগুলো আছে, যেগুলোকে আমরা সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের আগে, অর্থাৎ এই জুলাই আগস্ট বিপ্লবের আগে আমরা এদের নামও জানতাম না, এদেরকে চিনতাম না, এরা কোথা থেকে এলো, কী থেকে এলো, হঠাৎ আওয়ালানে ছাড়েন এরা একটা ইরানি ড্রোনের মতো আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এদের কথাবার্তা, আচার আচরণ দেখলে মানে এদের ভয়ে বোধ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যেভাবে গান গায় বেসুরো ভাষায়, গান গাওয়ার জন্য তার এখন চাকরি চলে যাচ্ছে। আপনি বিশ্বাস করেন এই জামাতের এই লোকগুলার না আসলে উনি এই গান গাইতেন না। এই ফ্রাস্ট্রেশন দেখে কবে যে দেখবেন যে আমি বা মঞ্জু ভাই, আশরাফ কাছের আমরা ওনার মতো এইভাবে গান গেয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছি, এসব জামাতের যন্ত্রণায়। বুঝতে পারছেন ঘটনাটা? তো জামাত আমাদের সবাইকে মানসিক একটা অস্বস্তির মধ্যে রেখেছে। যে বিষয়গুলো ইতিহাস দ্বারা নির্ধারিত, যে বিষয়গুলো ঐতিহ্য দ্বারা একেবারে সেটেলড, যেটি আমাদের সংস্কৃতির সঙ্গে মিলে গেছে, 71, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, আমাদের যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে বা রিফরমেশন রয়েছে, এই রক্তের মধ্যে একটা লাল সবুজের পতাকা দেখলে বাঙালির মধ্যে একটা নাচন শুরু হয়ে যায় সারা দুনিয়াতে, আপনি যেখানে থাকেন না কেন। আমরা চাঁদতারা মাকড়া পতাকার কথা কল্পনাই করতে পারি না, কিন্তু আমাদের, আমি নিজে গিয়ে দেখেছি, কোথাও গিয়ে যদি দেখি একটা বাংলাদেশের একটা বিমান আছে, সেখানে একটা পতাকা, মাথা খারাপ হয়ে যায়। বিদেশের মাটিতে গিয়ে যখন আমি শুনি আমার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই জিনিসগুলো আমাদের হৃদয়ে না একটা নাচন সৃষ্টি করে। মুক্তিযুদ্ধের অসম্ভব কতগুলো গান, কবিতা, এগুলো যখন আমরা শুনি আমাদের পুরো বাঙালি একত্র হয়ে যায়। ঠিক এই জায়গাগুলোতেই দেখেন খুব পরিকল্পিতভাবে তারা আঘাত হানছে। তারা বলছে রবীন্দ্রনাথ চলবে না, তারা বলছে জাতীয় সঙ্গীত লাগবে না, তারা বলছে 71 কোনো ব্যাপারই না, আমরা 47 থেকে শুরু করব। এরপর তারা বলছে যে শেখ মুজিবুর রহমান
কেউ না, নোবডি। সে তো পালাই ছিল, এটা ছিল, কিছু করে নাই, সে ভারতের আল্লাহ ইত্যাদি ইত্যাদি, মানে এমন সব কথাবার্তা বলছে। সে সকল কথাবার্তা শুনলে যে কোনো মানুষ, আপনি দেখেন শামসুজ্জামান দুদু ভাই আমাদের বিএনপির একজন নেতা, একেবারে নরম সরম একজন মানুষ, আমি কখনো তাকে রাগ হতে দেখি না। এই লোকটাকে এরকম মুক্তিযুদ্ধের একটা বিষয় নিয়ে এমন একটা অনুষ্ঠানে রাগায় দিছে, সেই ভদ্রলোক আরেকটু হলে মরেই যেত, হার্ট অ্যাটাক হয়ে যেত, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। এরকমভাবে কিন্তু জামাত চাচ্ছে এরকম একটা সিন ক্রিয়েট করার জন্য, এবং এই সিন ক্রিয়েট করার জন্য এমন অদ্ভুত অদ্ভুত লোক আসছে, এদের চেহারা, সুরত, কথাবার্তা, আকার আকৃতির কোনো কিছু আমাদের বাঙালিদের মতো না। বাঙালির যে একটা স্বাভাবিক ভদ্রতা আছে, কৃষ্টি আছে, কালচার আছে, এদের দেখলে মনে হয় যেন কোথা থেকে আসছে, ভিন্ন গ্রহ থেকে আসছে। এদের মাথা ভরা টাক, চোখ দুটো গোল গোল, মুখের মধ্যে কোথায় কেমন যেন একটা অদ্ভুত, মানে বাঙালির মতো। আমরা এই যে কজন লোকে আছি, আপনি দেখেন আমাদের চারজনের চেহারার মধ্যে একটা বাঙালিপনা আছে। আর এই কথাগুলো যারাই বলছে, আপনি আর শ্রদ্ধার কাছে সব খুঁজে পাবেন, তাদের মধ্যে পৃথিবীর সমস্ত নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য খুঁজে পাবেন, কিন্তু বাঙালি পাবেন না, বাংলা ভাষা পাবেন না। তাদের মধ্যে আরও অনেক কিছু পাবেন। এবং এদের মধ্যে এদের সবারই চেহারা একরকম। ইল্লু পিঙ্কু নামে যে লোকজন আছে, বা নেংটু বাবা, নেংটু সুলেমান, যে সমস্ত, এদের সবার কথাবার্তা, চেহারা, সুরত, বডি আকৃতি অলমোস্ট সেম হয়ে গেছে। যে যন্ত্রণার মধ্যে আছি, আমাদের মনে হয় যে এটা একটা জাতীয় ঐক্য দরকার সবার মধ্যে। ওরা যেভাবে কথাবার্তা বলছে, এটা কীভাবে যে কী করবো আমার এখনও মাথায় আসছে না। আমি শুধু আমার কষ্টের কথাগুলো বললাম। জি জি, ধন্যবাদ গোলাম মোল্লা রনি। আমি এই বিষয়ে আসবো মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে, মঞ্জু ভাই, কিন্তু তার আগে আমি আশরাফ ভাইয়ের কাছে একটু যেতে চাই। আশরাফ ভাই, এই যে এখন সরকার, বর্তমানে সরকার দায়িত্বে আছে বিএনপি নেতৃত্বের সরকার, বিএনপির সরকার, এবং বিএনপি দলটা ইটসেলফ জিয়া রহমান সাহেবের নেতৃত্বে তৈরি হয়েছে, এবং তিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন। বিএনপি দাবি করে হচ্ছে বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, কিন্তু এরকম একটা আলোচনা কিন্তু রাজনৈতিক মহলে আছে যে এই 5ই আগস্টের পরে যে নেগেটিভটা বিরোধী পক্ষ থেকে, বিশেষ করে জামাতে ইসলামের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে, তার জন্য রাজনৈতিকভাবে বিএনপি খুব শক্ত রাজনৈতিক স্ট্যান্ডটা নিতে পারছে কিনা একটা মুক্তিযুদ্ধের দল হিসেবে, যেটা তারা দাবি করেন। আপনার কি মন্তব্য বা আপনার কি বিশ্লেষণ? কারণ আমরা দেখছি যে বারবারই কিন্তু এই 47-71 যেগুলো নির্ধারিত বিষয়, সেগুলো বারবারই আসছে, সামনে আসছে, সেগুলো বারবারই রাজনৈতিক আলাপ আলোচনায় নিয়ে আসার চেষ্টা করছে। নেগেটিভটা কিন্তু এভাবেই তৈরি হয়। জামাত ইসলামী এইসব কথা আজকেই নতুন বলছে তা কিন্তু না। জামাত ইসলামী যখনই সুবিধাজনক অবস্থায় থাকে, তখনই বাংলাদেশের ইতিহাস বিকৃতি করে, মুক্তিযুদ্ধের ভুল বয়ান দিয়ে, এবং তাদের যে অপরাধ সমূহ 1971 সালে মানবতা বিরোধী অপরাধ, সেগুলোকে ঢাকতে গিয়ে এই সমস্ত বয়ান দেয়। যখন তারা বিপদে থাকে, তারা কিছু গুপ্ত মিটিং টিটিং করে, ধরা পড়ে, মানবতা বিরোধী অপরাধে ফাঁসি হয়। আবার আপনি জানেন যে 24-এর 5ই আগস্টের পরে রাজনীতির যে পট পরিবর্তন, তাতে জামাত ইসলামী এবং অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো আপার হ্যান্ড পেয়েছে, তারা সুবিধাজনক জায়গায় গেছে। এবং যেহেতু তারা আওয়ামী লীগ আমলে প্রায় নিষিদ্ধ অবস্থায় ছিল, ওই জন্য তারা গুপ্তভাবে কাজ করে এই যে গণ অভ্যুত্থানটিকে সফল করার পেছনের যারা তরুণরা রয়েছে, তাদের কারো কারো ব্যাকগ্রাউন্ড কিন্তু শিবির এবং জামাত ইসলাম। কাজে এই শক্তিতে বলিয়ান হয়ে, এবং জামাত বরাবরই যেই কাজটি করতে পারে সেটা হচ্ছে জনগণের রাজনীতিটি করে না, তারা প্রশাসনের রাজনীতি করে, পাওয়ারফুল গোষ্ঠীর রাজনীতি করে। এবং ইউনূস গভর্নমেন্টে বা অন্তর্বর্তী সরকারে আমরা জামাতের প্রত্যক্ষ প্রভাব দেখতে পেয়েছি, সরকারের ভেতরে, ওই সরকারের প্রশাসন পরিচালনায় এবং নীতি নির্ধারণে। এমনকি সরকারের বাইরে যে গুটিকয় ইন্ডিভিজুয়াল যারা মানে সরকারের অংশ ছিল না, কিন্তু সরকারের অনেক কার্যক্রম, নীতি এবং নিয়োগ ইত্যাদিতে ভূমিকা রাখছিল, তাদেরও সব জামাত ইসলামীর ব্যাকগ্রাউন্ডের লোকজন অথবা ওই মনোভাবাপন্ন। আপনি খেয়াল করবেন 5ই আগস্ট পর্যন্ত মানুষের যেই স্বতঃস্ফূর্ত আবেগ এবং সাহস ছিল, শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ পতিত হয়ে গেছে, 5ই আগস্টের পরে এই ব্যক্তিবর্গের কারণে, এই রাজনৈতিক দলটির কারণে, এবং এই দলের প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মীদের কারণে মানুষ কিন্তু হতাশ হতে শুরু করেছে। দেখুন, বাংলাদেশের মানুষ ভাত কাপড়ের চেয়ে কথা বলার স্বাধীনতা চায়। বাংলাদেশের মানুষ তার কৃষ্টি ঐতিহ্যকে নিয়ে বেঁচে থাকতে চায়। বাংলাদেশের আত্মপরিচয়ের একটা বড় স্তম্ভের নাম 1971 এবং মুক্তিযুদ্ধ। এখন আওয়ামী লীগ করেছে কি, আওয়ামী লীগ অপশাসন করে
মুক্তিযুদ্ধকে একটা আওয়ামী বয়ানে দাঁড় করিয়েছে, শেখ মুজিবুর রহমানকে একমাত্র ব্যক্তি দাঁড় করিয়েছে, বাকি সবাইকে ছোট করে, এবং ধর্মনিরপেক্ষতার একটা ফ্যাসিবাদী প্রয়োগ করেছে। ফলে যেই তিনটি পরিচয়ের কথা আমি বললাম, এইগুলো আওয়ামী লীগের কারণে বাংলাদেশে রাজনীতিতে বিতর্কিত হয়েছে, নষ্ট হয়েছে, মানুষ বীতশ্রদ্ধ হয়েছে। জামাতে ইসলামী যখন ভাবলো যে আমরা এখন ফাঁসি কাষ্ঠ থেকে বেরিয়ে গিয়ে, যেহেতু হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, আমরা আমাদের রাজনীতির প্রচারণাটি এখন করব, তখনই কিন্তু সোচ্চারভাবে এই কথাগুলো তারা বলা শুরু করলো। আমরা জামাতের অধিকাংশ লোককে 2 বছরের আগে দেখিও নাই, চিন্তামও না, এবং এদের সম্পর্কে আপনি খোঁজ করলে জানতে পারবেন তাদের যদি 71-এ তাদের যুবক বয়স থেকে থাকে তারা কি করতেন। তারা কার্ডধারী রাজাকার, আলবদর, আল শামস ছিলেন, এবং 71-এর পরে যাদের জন্ম, যারা পরবর্তীতে শিবির করেছেন এবং জামাতের কর্মী ছিলেন, তারা ওই মতাদর্শে বিলিভ করেন। দেখুন, 1971 শুধুমাত্র একটি ভুল জামাতের তা কিন্তু না, তার রাজনীতিটি এক ভুল। বাংলাদেশের রাজনীতিতে জামাত একটা বিস্ফোরা, কেননা বাংলাদেশকে পেছনে নিয়ে যাওয়ার জন্য, ধর্মভিত্তিক বাংলাদেশ তৈরি করার জন্য, নারী বিদ্বেষী বাংলাদেশ তৈরি করার জন্য এই জামাত ইসলামী কিন্তু, আপনি পাকিস্তানে খোঁজ নেন তাদের ইতিহাস কী এবং তাদের যিনি মূল নেতা তার বক্তব্যগুলো কী, ধর্মের সাথে জামাতের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা এটি নিয়েও প্রশ্ন তোলা যায়। কিন্তু বিএনপি এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে এই রাজনৈতিক বয়ানের এগেনিস্টে বিএনপির রাজনৈতিক বয়ানটা শক্তিশালী করতে পারছে না কেন? মুক্তিযুদ্ধের পক্ষের বয়ানটা শক্তিশালী করতে পারছে না? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, বিএনপি বরাবরই বয়ান তৈরিতে খারাপ। বিএনপি জনগণের স্বতঃস্ফূর্ত ভোট পেয়ে নির্বাচিত হয়। বিএনপির মধ্যে সফট ন্যারেটিভ তৈরি করার, তাদের প্রতিষ্ঠাতা বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, কিন্তু তাদেরকে আওয়ামী লীগ আমলে বারবার শুনতে হয়েছে তারা মুক্তিযোদ্ধার দল না, এবং জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর। কাজে বিএনপি এর পাল্টা যে বয়ানটি দাঁড় করাবে, আওয়ামী লীগ দেশের সংস্কৃতি অঙ্গনের 99% দখল করে আছে, অথবা এই অঙ্গনের লোকজন ব্লাড গ্রুপ আওয়ামী লীগ, তিনি নাটক করতে পারেন, গান গাইতে পারেন, সাংবাদিকতা করতে পারেন, কিন্তু দিন শেষে জমা খরচ দেয় আওয়ামী লীগে। আমি এমনকি মানবাধিকার কর্মীর নাম বলতে পারবো, তিনি তার সমস্ত প্রফেশনাল ক্রেডিবিলিটি জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনার বান্ধবী পরিচয়ে সমাজে প্রতিষ্ঠিত ছিলেন গত 15 বছর। তাতে করে আমি যেটা বিএনপির ইনহেরেন্ট প্রবলেম আপনাকে বলছি, সেটা হচ্ছে তার মধ্যে বয়ান তৈরি করার লোক নাই। তাদের মোটা দাগে মধ্যমানের কিছু লোকজন এই দলটির সাথে আছে, এবং তারা সংস্কৃতির সাথে ডিটাচড, তারা আপনার সফট ন্যারেটিভ তৈরি করতে পারে না, এবং আওয়ামী লীগ বারবার এই জায়গাটিতে আঘাত করেছে। এবার আপনাকে বলি যে জামাতে ইসলামীর এই প্রোপাগান্ডা, এই মিথ্যাচার, ইতিহাস বিকৃতি, এর সময় বিএনপির সুবর্ণ সুযোগ ছিল তার গায়ে যে আওয়ামী লীগ অন্যায়ভাবে বয়ান দাঁড় করিয়েছে সেটির পাল্টা বয়ানটি তৈরি করার। বিএনপি পারেনি, এবং বিএনপি আগামীতে পারবে বলে আমার মনে হয় না। আমি সেখানে দক্ষ যোগ্য লোক দেখি না, এবং বয়ান তৈরি করার জন্য যেরকম প্রফেশনাল লোক দরকার সেরকম লোক তাদের নাই। আরেকটি ঘটনা ঘটেছে, জামাত তো বিএনপির জোটসঙ্গী ছিল দীর্ঘদিন, প্রায় 20-22 বছর, যদিও আওয়ামী লীগেরও ছিল একসময়, আওয়ামী লীগ সেটি গা থেকে অনেকটা মুছে ফেলতে চেষ্টা করেছে। কাজেই জামাতের সাথে বিএনপির সখ্যতা, আপনি জানেন আওয়ামী লীগ আমলে কিন্তু বিএনপি জামাত বলা হতো, মানে একা বিএনপি না, একা জামাত। হ্যাঁ, এবং এই আপনার গণমাধ্যমে অনেক আলোচককে আমি একই কথা বলতে দেখেছি। বিএনপি এই অপপ্রচারের শিকার, এবং বিএনপির ভেতরে হয়তো অনেক মানুষ আছেন যারা জামাত ইসলামীর মনোভাবাপন্ন। এই দুটি দুর্বলতার কারণে আমার মনে হয়েছে যে বিএনপি যে শক্ত অবস্থানটি নিতে পারত, সেই শক্ত অবস্থান নিতে পারছে না। দেখুন, আজকে যেই নেতা এসব বলেছেন 47, কারণ কি? কারণটা হচ্ছে যে তারা 71-এ কোনো ঠাঁই পান না। 71-এ তাদের নারী ধর্ষণের বর্ণনা বেরিয়ে আসে, 71-এ বুদ্ধিজীবী হত্যার বর্ণনা বেরিয়ে আসে, 71-এ ইয়াহিয়া খানের সাথে অথবা আপনার সামরিক কমান্ডারদের সাথে গণহত্যা কী করে করবে জামাতের নেতারা এই মিটিং করেছেন, এই ছবিগুলো সামনে চলে আসে। ফলে তাদের জন্য এটা একটা অস্বস্তির জায়গা। আবার যখন চাপে পড়ে তারা কিন্তু দলের নাম চেঞ্জ করে, যখন চাপে পড়ে তারা কিন্তু বলতে চায় যে ক্ষমা হয়তো একভাবে চেয়েছি, মানে কথার মার পেঁচে এই রাজনীতিটি করতে চায়। আমি আবারও বলি, মানুষকে তারা রাজনীতির অংশ করে এই দেশের রাজনীতির চূড়ায় যাবেন বা ক্ষমতায় যাবেন, এটি কিন্তু তাদের প্ল্যান না। তারা বারবার ওই পেছনের দরজায় গুপ্তভাবে প্রশাসনকে নিয়ে সেনাবাহিনীর ভিতরে ঢুকে ইত্যাদি ইত্যাদি করে জামাত ইসলামী একটা রাজনৈতিক কোটচাল করছে। এবার যে দুর্ঘটনাটি ঘটলো সেটি হচ্ছে যে ধরেন তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানটি হলো,
সেই তরুণদেরকে বিশ্বাস করে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো, এবং তারা কিন্তু 5ই আগস্ট পর্যন্ত প্রকাশ করে নাই তাদের কারো কারো যে জামাতের প্রতি ওরিয়েন্টেশন আছে, দুর্বলতা আছে, অথবা তাদের রিক্রুটেড কর্মী। এখন তারা আবার নির্বাচনের আগে বলল যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি বলে জামাতের ছায়াতলে চলে গেল। গতকালকে আপনি যে সমাবেশটি দেখেছেন, মহিলারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, মঞ্চের নিচে বসে আছেন, উপরে বসে আছেন সব পুরুষরা, মাঝে বসে আছেন নাহিদ ইসলাম। তার মানে এই যে তরুণদের দল, এনসিপি বলি আর যাই বলি, এগুলো আসলে জামাতের বি টিম, এবং আরো সি টিমও আছে, ডি টিমও আছে। ওই প্রসঙ্গে আসবো, ওই প্রসঙ্গে একটা তাতে প্রশ্ন করে আছে সমস্যাটি আমার। হচ্ছে 24-এর যে গৌরব, 24-এর যে বিজয়, সেটি স্বাধীনতা বিরোধীদের ঝুলিতে চলে গেল, এবং অথবা স্বাধীনতা বিরোধীরা তার উপরে আশ্রয় প্রশ্রয় নেওয়া শুরু করলো। বিএনপি, আপনি খেয়াল করেছেন নির্বাচনে যেই ফলাফল করেছে, এতে আপনি বুঝতে পারবেন মানুষ কোন রাজনীতিটি বেছে নিচ্ছে। বাংলাদেশের লোক মধ্যপন্থার রাজনীতি চায়, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি চায়, বাংলাদেশের মানুষ নারীদেরকে সমান সম্মান এবং সুযোগ দেওয়ার রাজনীতি চায়। জামাত ইসলামের রাজনীতি জন্ম থেকে অপরাজনীতি। এই অপরাজনীতিকে আমরা অতীতে বিভিন্নভাবে ডিল করার চেষ্টা করেছি। বর্তমানে একটা নতুন বাস্তবতা, কেননা তারা সংসদে বিরোধী দল হয়ে গেছে, এবং বিএনপির প্রধান বা প্রধানমন্ত্রীর এক ধরনের, আমি কি বলবো, সারল্য রয়েছে। তিনি হয়তো ঠিক বুঝতে পারছেন না রাজনীতির কুটচাল কি, তিনি কাকে নিয়ে লাঞ্চ করেন, কাকে নিয়ে কি করেন, আমরা ঠিক বুঝতে পারি না। কাজেই বিএনপি যেই জায়গাটাতে মানে আমার মনে দুর্বল হয়ে যাবে, সেটি হচ্ছে শাসনে গেলে অনেক আপনি নেতা বা মন্ত্রীরা অপশাসন করতে শুরু করে। জামাত ইসলামী ঠিক সেই অপেক্ষায় আছে, ওইটাকে পুঁজি করে জামাত পরবর্তীতে নামতে পারবে যে বিএনপির মতো দলগুলো সুশাসন দিতে পারে না, এবং জামাত কুরাজনীতি করলেও ওই সুশাসনের জায়গাটিতে নিজেকে প্রতিস্থাপন করার চেষ্টা করবে। জি ধন্যবাদ মুজিবুর মঞ্জু। আমার এই একই প্রসঙ্গেই প্রশ্ন, কিন্তু প্রশ্নটা একটু ডিফারেন্ট। আপনি একটা সময় জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, ইসলামী ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, সেই সভাপতি ছিলেন, এবং সেই বিষয়ে আপনি এক ধরনের গণমাধ্যমে আপনার বক্তব্য পরিষ্কার করেছেন। আমার প্রশ্ন সেটি নেই, আমার প্রশ্নটি হচ্ছে যে স্বাধীনতার এত বছর পরে এসে রাজনৈতিকভাবে জামাতের কেন প্রয়োজন হয় এখনও 47 বা 71-এর সাথে 47-এর একটা বয়ান তৈরি করে তার রাজনীতি করার, মানে জামাতের আরেকটি রাজনীতি তৈরি করা যাচ্ছে না কেন? এত বছর পরে এসেও জামাতের তার আরেক ধরনের রাজনীতি এস্টাবলিশ করা সম্ভব হচ্ছে না কেন? মানে যেটি বলছিলেন রনি ভাই, যে জামাতের তো একটা ইতিহাস আছে, কিন্তু এই ইতিহাসের বাইরেও সেই ইতিহাসকে স্বীকার করেও তারা কি পারতো না গত 54 বছর 55 বছরে জামাতের আরেকটি রাজনীতি তৈরি করা? তাদেরকে কেন বারবারই এই প্রশ্ন নিয়ে আসতে হয়? বাংলাদেশে যখন আপনি কোনো রাজনীতি করবেন এবং সেই রাজনীতির যদি আপনি প্রধান নিয়ামক হতে আসেন, তখন এই রাষ্ট্রের জন্মের বিষয়টাকে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। জামাত যদি বাংলাদেশে আজকে একটা দুর্বল দল থাকতো, যেমন মুসলিম লীগ নিয়ে কারো কিন্তু কোনো কথা নাই, কিন্তু মুসলিম লীগ কিন্তু মেইন স্টেক হোল্ডার ছিল। মুসলিম লীগ নিয়ে দেখেন আমাদের মধ্যে কোনো আলোচনা নাই, কোনো উদ্বেগ নাই, উষ্মা নাই। হ্যাঁ, মুসলিম লীগ যদি আজকে এসে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হতো, তাহলে আমরা কিন্তু মুসলিম লীগকে ব্লেম করতাম যে যেই দলটা এই রাষ্ট্র চায় নাই, এই রাষ্ট্রের রাজনীতিকে স্বীকার করে নাই, এই রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করে না, সেই দলটার হাতে আমরা এই রাষ্ট্রের ক্ষমতা দিব কিনা, তখন কিন্তু প্রশ্নটা উঠত। জামাতের কাছে এই প্রশ্নটা বারবার এই জন্যই আসছে যে আমি এটা খুব উদাহরণ দিয়ে জামাতের নেতাদেরকে আমি এটা বলেছি যে দেখেন, আপনার বাড়ির পাশে একটা মসজিদ হচ্ছিল, ঠিক আছে, আপনি বলছেন যে এখানে মসজিদ হওয়া যাবে না, মসজিদ হওয়া ঠিক হবে না, আপনি বিরোধিতা করেছেন, কিন্তু আপনার বিরোধিতা সত্ত্বেও সেখানে একটা মসজিদ তৈরি হয়েছে, আপনি সেখানে নামাজ পড়তে যান, আসেন, অসুবিধা নেই, কিন্তু এখন আপনি চাচ্ছেন ওই মসজিদের ইমাম হওয়ার জন্য। যখন আপনি ইমাম হতে যাচ্ছেন, তখন লোকেরা বলতেছে আরে তুমি তো এখানে মসজিদ হওয়ারই বিরোধিতা করছো, তুমি তো এটা ইমাম হইতে পারো না। এটা হচ্ছে এখানে দর্শনগত জায়গায় জামাতের প্রবলেম। জামাত যদি আজকে অপাঙ্ক্তেয় একদম স্থবির দল থাকতো, তাইলে দেখতেন আশরাফ কায়সার বলেন আর গোলাম মোল্লা রনি বলেন, ওনারা বলতেন যে এদেরকে এত গুরুত্ব দেওয়ার কি দরকার আছে। যেহেতু সে রাষ্ট্র ক্ষমতা, দেখেন জামাত কিন্তু ক্রমান্বয়ে ধীরে 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 জামাত 10টা সিট পেয়েছিল, কখনো 2টা সিট পেয়েছিল, কখনো 0, কখনো 3, কখনো 18। আজকে জামাত এসে এখানে প্রায় 68টার মতো, প্রায় 70-র কাছাকাছি, হয়তো ওই যে সহ এই সংরক্ষিত আসন সহ 70 পার এসেছে। এটা কিন্তু একটা অর্গানিক গ্রোথ, অর্গানিক যাত্রা। তার এর মধ্যে দিয়ে তাকে প্রচুর মানে মোকাবেলা করতে, সে রাজনৈতিক পথ ধরে নির্বাচনের মধ্যে দিয়ে এসেছে। এখন একটা মৌলিক প্রশ্ন,
এটা সত্য, আমি আশরাফ কায়সারের সাথে একমত হই যে জামাত কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে। যেমন জামাতের যেগুলো রেকর্ড করার কথা বলেছে, সেই মুক্তিযোদ্ধারা হচ্ছে দালাল, ভারতের দালাল, মুক্তিযোদ্ধারা এরা হচ্ছে দুষ্কৃতিকারী, একদম এই ওয়ার্ডিংয়ের কথা আছে। ঠিক এই জামাতি আবার মুক্তিযোদ্ধাদেরকে বলছে যে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জামাতি বলছে যে শেখ মুজিবুর রহমান সে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ভারতের ফাঁদে পা দিয়ে দেশ স্বাধীন করেছে এবং সে পালিয়ে গেছে, যেটা বলা হচ্ছে যে সে পালিয়ে গেছে পাকিস্তানিদের সাথে আঁতাত করে। আবার আপনি দেখবেন মরহুম মতিউর রহমান নিজামী যখন ভাষণ দিচ্ছেন জাতির উদ্দেশ্যে নির্বাচনের সময়, বা পরবর্তীতে জামাতের আমি যখন বক্তব্য দিচ্ছেন, উনি বলছেন শেখ মুজিবুর রহমান হচ্ছে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। তাহলে এই যে তার নানা সময়ে যে তার ভয়েসগুলো চেঞ্জ করেছে, অবস্থানগুলো চেঞ্জ করেছে, নানান বক্তব্য দিয়েছে, মৌলিক জায়গায় তার দর্শনগত জায়গায় সে দুই ধরনের কথা বলছে। একদিকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিচ্ছে, একদিকে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছে, আরেকদিকে গর্ব করে বলছে যে আমাদের দলের মধ্যে মুক্তিযোদ্ধা আছে। কিন্তু দর্শনগত জায়গায় সে এখনো যদি মনে করে যে বাংলাদেশ স্বাধীন হওয়া ঠিক হয় নাই, বা বাংলাদেশ স্বাধীন হয়ে আমরা দুর্বল হয়ে গেছি, দেখেন কয়েকটা বিষয় আছে। যেমন জুলাই অভ্যুত্থান নিয়ে কিন্তু এখনো তো 2 বছরও যায় নাই, আমাদের মধ্যে কিন্তু অনেক আক্ষেপ আছে, জুলাইয়ের অনেক হতাশা দুঃখবোধ আছে, কিন্তু জুলাই ভুল ছিল এটা তো আমরা কেউ বলছি না, ঠিক আছে। মুক্তিযুদ্ধের পরে আমাদের নানা আক্ষেপ আছে, পাকিস্তানি শাসনের জাতাকল থেকে এসে আমরা শেখ মুজিবের শাসনে এসে আমরা যেটা চেয়েছিলাম পাইনি। তাই বলে মুক্তিযুদ্ধ কিন্তু ভুল না, মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই 24 হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছিল বলে 90 হয়েছে। এবং এই কথার ধারাবাহিকতায় কেউ যদি বলে 47 না হলে বাংলাদেশ হতো না, আমি মনে করি যে না, যে এটা একেবারে কোনো খুব স্থির কথা। এটা আমরা তো বলি বাবা না হলে ছেলে কোত্থেকে আসতো, তাই না? 71 না হলে কি আজকে বাংলাদেশ হতো? 71 না হলে কি সময় টেলিভিশনে আমরা বসতাম? এটা নিয়ে কোনো উর্দু নামে হয়তো বা অন্য কিছু একটা হইতো, তাই না? তো এনিওয়ে, আমি যেটা বলছি যে এখানে মৌলিক জায়গাটায় আমরা কখনোই এই জায়গাটাকে সবসময় ব্যবহার করা হয়েছে। আমি যেটা মনে করি যে দেখেন, জামাতের বিরুদ্ধে বিএনপি, জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ বিএনপি উভয় জামাতের সাথে রাজনীতি করেছে। আপনি যখন একটা দলের সাথে রাজনীতি করেন, আপনি যখন একটা দলকে ক্ষমতায় নেন, একটা দলের সাথে পার্লামেন্টে বসেন, একটা দলের সাথে ক্যাবিনেট শেয়ার করেন, এরপরেও যদি বলেন যে স্বাধীনতা বিরোধী, তাহলে প্রশ্ন রাখতে হবে, তাহলে স্বাধীনতা বিরোধীর সাথে রাজনীতি করবেন, তাকে দেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে দিবেন, নাকি হ্যাঁ ঠিক আছে রাজনীতিও করব আবার তাকে স্বাধীনতা বিরোধী হিসেবে তাকে আমি ট্রিটও করব? এটাও এক ধরনের পলিসি হতে পারে। আমরা যেটা দেখছি যে যখনই জামাতের সাথে কারো ক্লেশ লাগছে, আমি বিএনপির লোকদেরকে প্রশ্ন করি যে ভাই 17 বছর যখন একসাথে ছিলেন, বা 91 বা তারপরে 2001 থেকে যখন ক্যাবিনেটে ছিলেন, তখন কি জামাত স্বাধীনতা বিরোধী ছিল না? না, বিএনপির পক্ষ থেকে বলা হয় যে জামাতে ইসলামের একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি তো সেটা অ্যাডমিট করে, কিন্তু বিএনপির যে বিরোধিতাটা করে যখন জামাতের এই বয়ান আসে মুক্তিযুদ্ধের প্রশ্নে, তখন বিএনপি তার জায়গা থেকে রাজনীতি। আমি সেটাই বলছি, যখন আপনার অপোনেন্টে দাঁড়ায়, যখন আপনার ক্ল্যাশ হয়। আমি জামাতের থাকা অবস্থায় জামাতের সাথে এই ডিবেটটাই করেছি। আমি জামাতকে বলেছি যে আপনারা হয়তো মনে করছেন যে ক্ষমতা পাচ্ছি, নির্বাচিত হচ্ছে, মানুষ তো আমাদেরকে গ্রহণ করছে, আমরা যদি মুক্তিযুদ্ধের বিরোধী হইতাম তাহলে তো মানুষ আমাদেরকে গ্রহণ করতো না। ওনাদের একটা আর্গুমেন্ট আর কি, ওনারা এখন আর্গুমেন্ট দিচ্ছে, কই আমাদেরকে তো মানুষ ভোট দিচ্ছে, নিজামী যদি রাজাকার হইতো তাহলে নিজামের আসনে নিজামী জিতে কিভাবে? মাওলানা সাইদি যদি রাজাকার হইতো, সে যদি ওখানে খুন ধর্ষণ করে থাকে, তার আসনে মানুষ ভোট দেয় কিভাবে? এই ধরনের নানা আর্গুমেন্ট তাদের মধ্য থেকে তারা আসে, যেগুলো কিছুটা মানে মানুষের মধ্যে একটা চিন্তা তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে, একটা জিনিস মনে করেন যে আপনি বিএনপি যখন জামাতের সাথে মন্ত্রিত্ব শেয়ার করে, যখন একই মার্কা শেয়ার করে, তখন বিএনপি বলেছিল কিনা যে জামাত রাজাকার, জামাত স্বাধীনতা বিরোধী, বাট আমরা দেশের বৃহত্তর স্বার্থে তাদের সাথে রাজনীতি করছি? শেখ হাসিনাকেও প্রশ্ন করা হয়েছিল যে আপনি জামাতের সাথে একসাথে পার্লামেন্টে বসেছিলেন কেন, বা আপনাদের লিয়াজো কমিটিতে আপনারা জামাতের সাথে, অনেক ছবি আছে আপনি দেখবেন, শেখ হাসিনা একসাথে বসা, মতিউর রহমান ছবি আছে। ওনারা বলেছেন আমরা দেশের বৃহত্তর স্বার্থে এটা করেছি। তো বৃহত্তর স্বার্থে যদি তখন করে থাকেন, তাহলে বৃহত্তর স্বার্থে এখন জামাতকে মাফ করে দেন। আপনারা জামাত মাফ চাচ্ছে না, ধরেন ঠিক আছে, আপনারা বলেন যে জামাতরা মাফ করে দিলাম, আসো একসাথে রাজনীতি করি। আপনারা একসাথে রাজনীতিও করছেন, আবার জামাতকে এটা ধরছেন। এটা হচ্ছে তাদের দিক থেকে। আর জামাতের দিক থেকে যে জিনিসটা বারবার আমি জামাতকে বলার চেষ্টা করেছি, আপনারা মুক্তিযুদ্ধে ইস্যুতে এতগুলো কথা কেন বলেছেন? একবার বলেছেন আমরা ঐক্যবদ্ধ একটা পাকিস্তান চেয়েছিলাম, বাংলাদেশ ভেঙে যাক এটা আমরা চাই নাই, আমরা এই কি বলে যে আমরা গণহত্যা করি নাই, আমরা জাস্ট রাজনৈতিক বিরোধিতা করেছি। তো
তো ধরেন 24-এর গণহত্যায় তো জাতীয় পার্টি অংশগ্রহণ করে নাই, যদি আমি ধরে নিই যুক্তির ক্ষেত্রে জাতীয় পার্টি অংশগ্রহণ করে নাই, না আমরা তো জাতীয় পার্টিকে অ্যাকসেপ্ট করছি না, জাতীয় পার্টিকে তো আমরা ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের অংশ হিসাবে ট্রিট করছি, ঠিক না? তাহলে জামাতকেও তো সবাই 71-এর পরাজিত শক্তির হিসেবে ট্রিট করবে, এটা তো আপনি যুক্তি দিয়ে কোনোভাবেই থামাতে পারবেন না। এখন আমি যেটা দেখি, এটা সমাধান কি? এটার সমাধান হয় সকল দল মিলে বলবে যে যেহেতু জামাত এত বছর ধরে করেছে, করছে না, আমরা অনেক সময় করি না যে এই ঠিক আছে একে আমরা আলাদা করে রাখলাম, বা তাকে আপনারা সবাই এই ব্যাপারটা নিয়ে আমি মনে করি একটা পলিটিক্যাল সলিউশন আসা দরকার। দেখেন এখন কিন্তু 71-এর পরে এসে এখন আমরা আরেকটা নতুন অধ্যায়ে ঢুকে গেছি, সেটা হচ্ছে 24-এর গণহত্যা। 71-এর মূল স্বাধীনতা যুদ্ধে পৃথিবীতে বহু দেশ তো হয়েছে যুদ্ধ ছাড়াই স্বাধীন হয়েছে, হয়েছে না? হয়েছে। আমাদের এখানে যুদ্ধ হয়েছে, আমাদের এখানে গণহত্যা হয়েছে। এই গণহত্যা যখন হয়, যুদ্ধ যখন হয়, তখন কিন্তু আপনি আর একটা পক্ষ আলাদা হয়ে যায়, মধ্যখানে থাকার কোনো কি থাকে না, স্কোপ থাকে না। আপনি রাজনৈতিক কারণে বিরোধিতা করেছেন নাকি করেছেন, কারণ ওই গণহত্যার দায় কিন্তু আপনার কাছে আসবে। আজকে যে সমস্ত আওয়ামী লীগের লোকেরা বলছে যে আমরা তো মানে এই গণহত্যার দায় আমাদের নাই, যতক্ষণ আপনি আওয়ামী লীগকে সাপোর্ট করবেন ততক্ষণ গণহত্যার দায় আছে। যেটা আশরাফ কায়সার বলেছেন যে এখনকার যুগে কেউ যদি জামাতকে সাপোর্ট করে তাহলে সে 71-এর তার উপরে আসবে, কারণ সে যদি ওই ফিলোসফিটাকে কি করে, আফল করে। হ্যাঁ, আফল করে। এই জায়গাটায় আমি যেটা মনে করি যে এই বিতর্ক আমাদেরকে কোথায় এনেছে, যেমন আমি দেখছি যে একটা প্রশ্ন যে দলটা স্বাধীনতার বিরোধিতা করেছে সেই দলটা আবার শক্তিশালী হলো কেন? পৃথিবীর কোনো দেশে কিন্তু এই অদ্ভুত জিনিস আপনি দেখবেন না, হয়তো দুই একটা খুবই এক্সেপশনাল থাকতে পারে। জামাত স্বাধীনতা বিরোধিতা করেছে, সেই সত্ত্বেও বাংলাদেশে সে রাজনীতিতে পপুলার হয়ে আজকে প্রধান বিরোধী দলের জায়গায় এসেছে। সেটির একটা রাজনৈতিক আলোচনা করে, রাজনৈতিক মহলে আলোচনা করে হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে করে মুক্তিযুদ্ধকে ব্যবহার করার চেষ্টা করেছে বিগত বছরের পর বছর, সেটি আসলে এক ধরনের ব্যাকফায়ার করেছে রাজনীতিতে। আশিক, আপনি জাস্ট এই পয়েন্টটাই আমি বলতে চেয়েছি, 71-কে বা মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যেভাবে ব্যবহার করেছে, ইভেন জামাতকে 71 নিয়ে যেভাবে ব্লেম করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে ওকে, কিন্তু মানুষ যখন দেখছে, আমি একটা কথা বলি যে 71-এ আমাদের কথা কি ছিল? 71-এর কথা ছিল শোষণহীন সমাজ হবে, আমরা অগণতান্ত্রিকতা মানব না, আমরা স্বাধিকারভাবে কথা বলবো, নিজের মাটির উপর দাঁড়িয়ে আমার মানে ন্যায় ইনসাফের উপর আমি দাঁড়াবো, এই ধরনের প্রত্যাশাই তো। এখন মানুষ যখন দেখে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে, সে তো মুক্তিযুদ্ধের অঙ্গীকারই রক্ষা করে না, মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত কাজ করে, তখন স্বাভাবিকভাবেই জামাতে স্কোপটা পায়। দেখছেন আমরা না বলছিলাম মুক্তিযুদ্ধ, দেখছেন মুক্তিযুদ্ধের নামে কি হচ্ছে, তখন জামাতে স্কোপটা পায়। আবার একইভাবে জামাত যখন দেখে যে জামাতের মুক্তিযুদ্ধ বিরোধী জামাত, এটা ঠিক আছে, কিন্তু জামাতের সোশ্যাল ভ্যালু, জামাত মানুষের উপকার করে, নামাজ পড়ে, ভালো কাজ করে, তাদের লোকেরা সৎ, তাদের লোকেরা যোগ্য, আপনি দেখবেন জামাতের এমপিদের ব্যাপারে পারসেপশন কি, এই ধরনের একটা পারসেপশন জামাত তৈরি করতে পারছে, মানে তো এখন এই পারসেপশন সফলভাবে তৈরি করতে পেরেছে। আপনি মুক্তিযুদ্ধ বিরোধী, কিন্তু মুক্তিযুদ্ধের যে এসেন্স, সেই এসেন্সটা যখন আওয়ামী লীগের মধ্যে না পেয়ে, বিএনপির মধ্যে না পেয়ে জামাতের মধ্যে পায়, তখন নতুন প্রজন্মের লোকেরা চিন্তা করে যে ঘটনা কি, এরা মুক্তিযুদ্ধ বিরোধী, কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যেটা অর্জন করতে চেয়েছিলাম, ন্যায় ইনসাফ সততা নিষ্ঠা, এটা দেখি জামাতের মধ্যে আছে। এই কারণে জামাত এই কাউন্টার বেনিফিটটা পেয়েছে। এখন কথা হচ্ছে, আপনি জামাতকে শুধু স্বাধীনতা বিরোধী বলে তাকে ঠেকাতে পারবেন না। তাকে স্বাধীনতা বিরোধী বলার পাশাপাশি স্বাধীনতার চরিত্র যেটা আপনার মধ্যে থাকা দরকার, সেটা আপনার মধ্যে কম্পিটিশন আসতে হবে। জামাতকে রাজনৈতিকভাবে রাজনীতির মানে আদর্শ দিয়ে, নৈতিক চরিত্র দিয়ে মোকাবেলা করতে পারলে আপনি তাকে হারাইতে পারবেন। আদার দেন জামাত দিনকে দিন শুধু পাওয়ারফুল হবে। জি, ধন্যবাদ গোলাম রনি। একটু একই প্রসঙ্গে বা তার সাথে একটু সামঞ্জস্যপূর্ণ আরেকটি প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে যে এই যে আমরা যেটি জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন একটি সরকার আসলো, সেই সময় কিন্তু একটা ঐক্যবদ্ধ জাতি আমরা দেখতে পেয়েছি। আওয়ামী লীগের বিরুদ্ধে পুরো দেশের মানুষ এবং সকল রাজনৈতিক দল এক হয়ে হচ্ছে সেই আন্দোলনটা করেছে, এবং তার মধ্যে দিয়ে একটা রাজনৈতিক দলও তৈরি হয়েছে এনসিপি। মাত্র অল্প কিছুদিনের মধ্যে সেই দলটি জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার হয়েছে, টোটাল এখন 8 জন সংসদ সদস্য। কিন্তু এই প্রশ্নটা কিন্তু বারবারই আসছে যে এনসিপিকে যেভাবে করে, দুটি প্রশ্ন, এনসিপিকে যেভাবে করে একটি বিকল্প রাজনৈতিক দল হিসাবে পুরো দেশের মানুষ দেখতে চেয়েছিল, সেটি কি এনসিপি হতে পারলো কিনা, নাকি সেটি জামাতের মধ্যে এক ধরনের বিলীন হওয়ার পথে, এই আলোচনাটা আছে রাজনৈতিক মহলে। আর আরেকটি হচ্ছে জুলাইয়ের সেই গণঅভ্যুত্থানের রাজনৈতিক দলগুলোর যে ঐক্য, সেই ঐক্য দৃশ্য তো এখন আর আগের মতন আগের জায়গায় নেই, নানান কারণে নেই। তার দায়টা আসলে কাদের বেশি? প্রথমত আমি বলি যে
আমাদের দেশে বেশ কয়েকটা গণ অভ্যুত্থান হয়েছে, বড় দুটো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে। ৭৫ একটা হত্যাকাণ্ড হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা হত্যাকাণ্ড হয়েছে, এরশাদের পতন হয়েছে, বিএনপির পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। এবং আপনি যদি লক্ষ্য করেন যে এই যে জনগণের রোষ, রাগ, ক্রোধ, ক্ষোভ, প্রতিটি অভ্যুত্থানে আগেরটার চাইতে জ্যামিতিক হারে পরেরটা বড় হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বড় হয়েছে, জনগণের অংশগ্রহণটা বড় হয়েছে। আমি খুব ভয় পাচ্ছি যে আমাদের যে পরবর্তী যে গণ অভ্যুত্থান এটা জামাতের বিরুদ্ধে হবে। এবং আমি ভয় পাচ্ছি যে এই মুহূর্তে জামাত যে কর্মকাণ্ডগুলো করছে তাদের আসলে তারা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। তাদের লোভ, তাদের লালসা, তাদের লিপ্সা। এখন এটা কেন, মানে আপনি কি কারণে এই কথা বলছেন যে জামাতের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হবে? আমি সেটাই বলছি। মূল ব্যাপার হলো যে এখন দেখুন রাজনীতির ময়দানে অলমোস্ট ৫ থেকে ৬ কোটি লোক নিয়ে পুরো ময়দান ফাঁকা করে দিয়ে চলে গেছে আপনার যাকে বলা হয় আওয়ামী লীগ, নোমর। এবং আপনি যে কোনো স্বাভাবিক প্রক্রিয়া যদি রাজনীতি ধরেন, যদি তারা বিলীন না হয়ে যায় অ্যাটলিস্ট ২০ বছর লাগবে তাদের ফিরে আসতে। তো এই ২০টি বছর আমাদের এই রাজনীতির ময়দানে ৩টে বৃহৎ শক্তি, বিএনপি, জামাত এবং এনসিপি। এটা হলো বাস্তবতা। এখন এই ৩টি দলের মধ্যে যেটি বললে যে জামাত যেটা মানে প্রমাণ করতে চায় সেটা তারা খুব সৎ। বিএনপি চাঁদাবাজ, চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে। বিএনপির যে নেতা তাদের বিভিন্ন এ টিম, বি টিম, সি টিম, ডি টিম জামাতের, তাদের মাধ্যমে যে ন্যারেটিভগুলো তারা তৈরি করছে বিএনপির বিরুদ্ধে, এই ন্যারেটিভে কি হলো, এই ন্যারেটিভে দেখবেন একটা সময় বিএনপি বিপর্যস্ত হয়ে পড়বে। এর কারণ হলো যে বিএনপি ন্যারেটিভ তৈরি করতে পারে না। বিএনপি যে কয়বারই ক্ষমতায় এসছে, প্রথমত প্রকৃতি তাদেরকে একটা সুযোগ করে দিয়েছে ফ্রম দ্য একদম টাইম বিগিনিং। দেন জিয়াউর রহমান সাহেব একটা পার্টি তৈরি করেছেন, পরবর্তী যা আসছে সবই হলো একটা প্রথমে একটা ভালো পরিস্থিতি আসছে, দ্বিতীয়ত হলো জনগণের পপুলার ভোটে তারা হয়েছে। তো এখন ইতিহাসের সবচেয়ে দুর্বলতম অবস্থায় আছে বিএনপি। এর কারণ হলো যে ১৭টি বছর তারা সাংগঠনিকভাবে কিছুই করতে পারেননি, তাদের রাজনৈতিক নেতৃত্ব গঠিত হয়নি। তাদের যে সমস্ত এখন যারা নেতৃত্বে আছেন একটা বিরাট অংশ তৃণমূলে ছিল, অন্য দল থেকে ছিল, দেশের বাইরে ছিল। এই ১৭ বছর না ১৯ বছর আপনি ধরেন ২০০৬ থেকে এই পর্যন্ত এই বাংলাদেশে যা কিছু হয়েছে প্র্যাকটিক্যালি, এখন যারা রাষ্ট্র পরিচালনা একদম কে পয়েন্টে আছে বিএনপির, তারা এই বিষয়গুলো জানেন না। দিস ইজ দ্য রিয়ালিটি। আর জামাতের ব্যাপারটা হলো এই জামাত এই ১৯ বছর ধরে 111-এর সময় তারা খুব ভালো অবস্থানে ছিল। 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিন তাদেরকে হুজুর হুজুর করেছে। আবার ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, আওয়ামী লীগ বলেন, মানে এদের সাথে জামাতের একটা দ্বৈত রিলেশনশিপ ছিল পুরো ১৭টি বছর। ফলে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়নি। তাদের ব্রিডিং হয়েছে, তাদের সংখ্যা বেড়েছে। তারপরে আবার 18 মাস ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে তারা ওই সময়টাতে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তাদের যাদের ডি টিম বলা হয়, পি টিম বলা হয়, আপনি দেখেন ইউনূস জামানাতে যে সকল দুর্নীতি অনিয়ম হয়েছে সেখানে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আপনি যদি বিএনপির টোটাল দুর্নীতি ধরেন, সেই অনুযায়ী আপনি রেশিও ধরেন, সব রেশিও বাদ হয়ে যাবে এই 18 মাসের যে দুর্নীতিগুলো হয়েছে। অথবা ধরেন 17 বছরে টাকা পাচার থেকে অন্যান্য যে বিষয়গুলো হয়েছে, ইউনূস জামানাতে যে সমস্ত কথাবার্তা আমরা শুনছি, যা কিছু হচ্ছে, এটা মানে যাকে বলা হয় মানে অকল্পনীয়। কিন্তু এখন এই ঘটনাগুলোর জন্য আপনি সরাসরি জামাতকে দায়ী করতে পারছেন না, যেটা মঞ্জু সাহেব বললেন, সবাইকে অর্থাৎ জামাতকে যে আপনি দায়ী করবেন, সেই দায়ী করার জন্য আপনাকে যে ন্যারেটিভ তৈরি করতে হবে, ডকুমেন্টেশন করতে হবে, আপনাকে যে রাজনৈতিক প্রজ্ঞা থাকতে হবে, আপনার যে ফিলসফি থাকতে হবে, আপনার যে ইনোভেশন থাকতে হবে, ইনোভেটিভ পাওয়ার থাকতে হবে, সেটা এই মুহূর্তে বিএনপি সেই জায়গাটা মারাত্মক দুর্বল। ফলে কি হলো, জামাত বুঝতে পেরেছে তাদের আগে থেকে টাকা ছিল, সংগঠন ছিল, এবং এই অল্প সময়ের মধ্যে তার আরও ধনী হয়ে গেছে। তো যখন আপনার কৌশল থাকে, ধনী থাকে, এবং আরও একটা ব্যাপার আছে, যখন একটা মানুষ নিজেকে মনে করে যে আমি আসলে খুব খারাপ, তাহলে ও মানে বা সেই মানুষটি মূলত ইবলিসের চেয়ে পাওয়ারফুল হয়ে যায়। আবার যদি কখন মনে করেন যে একটা মানুষ মনে করে আমি সৎ,
আমি খুব অনেস্ট, বাকি সব অনেস্ট। ওই মানুষটি আসলে একটা রোবটের সাথে ডেঞ্জারাস হয়ে যায়। একজন বিখ্যাত দার্শনিক, আমার এই মুহূর্তে মনে নেই, যে সেই মানুষের সে ভয়ঙ্কর কোনো মানুষ হয় না যার কাছে একটা বই আছে, সেই বইটা সে পড়ে না, নিজে ওটাকে খুব পবিত্র স্যাক্রেট মনে করে সারাক্ষণ সে মাথায় করে রাখে বা ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখে। জামাতের অনেক যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, সেই 1986 থেকে একেবারে গোলাম আজম সাহেব থেকে শুরু করে যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন, অনেকের সঙ্গে আমার সৌভাগ্য হয়েছে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার জন্য। আমি তাদের মধ্যে কোনো পলিটিক্যাল ফিলসফি খুঁজে পাইনি। আমার দুর্বলতা, আমি জিজ্ঞাসা করি যে কথা বলেছি, এবং এই ধারা আরও এখন আছে সিনিয়র সিনিয়র যারা লোক আছে, যে হোয়াট ইজ ইউর পলিটিক্যাল ফিলসফি, আচ্ছা হোয়াট ইজ ইউর স্পিরিচুয়াল ফিলসফি, আপনি যে ধর্মের যে ফিলসফি, আপনি কি মৌদুদিবাদ পছন্দ করছেন, আপনি কি ওয়াহাবিবাদ পছন্দ করছেন, আপনি ইবনে তাইমিয়া পছন্দ করছেন, না আপনি কী করছেন আসলে, হোয়াট ইজ ইউর ফিলসফি? তখন তারা করে কি, ওই ছোটো ছোটো বই, গোলাম আজমের 2-3টা বই লেখা আছে, আর তাফিমুল কোরআন ওইরকম হাতে একটা বিরাট ধরাই দেয়, আপনি এটা পড়েন। এই হলো তাদের মূল অবস্থা। তাদের মেইন যে জিনিসটা হলো একেবারে 99.99% তাদের আর্মস অ্যান্ড হ্যামোনেশন বলতে যেটা বোঝায় বিনয়ী ভাব। মনে হয় যেন তারা ভাজা মাছ টুলটাই খেতে যায় না, আপনাকে ধরবে, হ্যান্ডশেক করবে, চুমাচুমি করবে, গলাগুলি ধরবে, তারপর শেষে এরপর ধরে আপনাকে বুঝাবে যে আমি খুব ভালো মানুষ। এরপরে গোপনে আপনার বাসায় 10 কেজি আম পাঠিয়ে দেবে, একটা পাঞ্জাবি পাঠিয়ে দেবে, একটা জায়নামাজ পাঠিয়ে দেবে। তো এইভাবে মানুষকে সাইকোলজিক্যালি ব্ল্যাকমেল করা ছাড়া রাজনৈতিকভাবে মাঠে মাঠে আওয়ামী লীগের সাথে মার করবে, বিএনপির সাথে মারামারি করবে, 5 মিনিট তারা মারামারি করতে পারবে না কোনো জায়গাতে। রাজনৈতিক ডিবেটিং করবে। আপনি দেখেন এই যে আমরা টকশোতে আসছি, আপনি দেখেন জামাতের এমন কোনো শীর্ষ নেতা নাই যেটা আমার বাসায় যায়নি, এমন কোনো শীর্ষ নেতা এখন নাই যে আমার বাসায় যায়নি, আমার সাথে তাদের দুঃসময় পরামর্শ করেছেন। কিন্তু আপনি টকশোতে দেখেন কেউ আসবে না, টকশোতে তারা এমন লোক পাঠিয়ে দেবে যেই লোকের সাথে এরা কেউ বসবে না। তাহলে মনে করেন যে তারা বার্গেনিংয়ে কেন আসছে না? এটা পলিটিক্যাল একটা প্ল্যাটফর্মে যেখানে শেখ হাসিনাকে আমরা আনতে পারছি, যেখানে আমরা মিডিয়া গিয়ে তারেক রহমান সাহেবকে প্রশ্ন করতে পারছি, আনতে পারছি, সেখানে জামাতের লোক যারা সিনিয়র যারা লোকজন আছেন তারা কেন আমাদের সাথে ডিবেটিংয়ে আসছে না? যখনই ডিবেটিংয়ে আসবে তখনই দেখবেন যে কিছু কিছু লোক আমাদের মধ্যে থেকে বের হয়ে আসবে, আপনার আসল ওপেন সিক্রেট হয়ে যাবে। সেই জিনিসগুলো হচ্ছে না। একটা সময় 2011-12 সন থেকে মঞ্জু সাহেবের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি যখন তার সঙ্গে আলাপ আলোচনা হলো, কথাবার্তা হলো, আমি দেখলাম যে তার মধ্যে অনেক প্রোগ্রেসিভ চিন্তাভাবনা আছে। তা আমি তাকে বললাম যে এই বিষয়গুলো আপনারা কেন, মানে মুক্তিযুদ্ধ অন্যান্য বিষয়গুলো, যে এবি পার্টি হলো, যা কিছু হলো, কিছুটা হলো আমার মানে এখানে যাকে বলা হয় কন্ট্রিবিউশন আছে, ষড়যন্ত্র আছে এটার পেছনে, এবি পার্টি তৈরি হওয়ার ক্ষেত্রে। এটা ব্যবহার করতে প্রথম মিটিংটা সে আমার সাথেই করেছে, আমার অফিসে বহু মিটিং হয়েছে ফার্স্ট স্টেজে। এর মূল কারণটা হলো এই এবি পার্টি যারা আছে তারা কিন্তু একটা প্রোগ্রেসিভ জামাতের কথা চিন্তা করেছে। মানে আমরা বাইরে থেকে যেটা করি যে ঠিক আছে কিছু কিছু বিষয় থাকুক, ইসলামাইজেশন থাকুক, কিন্তু কিছু কিছু বিষয় প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা করুক। কিন্তু অন দ্য আদার এন্ডে তারা যাদের রাজনীতি করে, জামাতের যারা লোকজন আছে, আমি জামাতের লোকদের বলছি, আচ্ছা ঠিক আছে, জামাতের আমিরদেরকে বলেছি, সেক্রেটারিদেরকে বলেছি বিভিন্ন বিষয়, আপনি আমাকে বলেন তো ইসলামের 1000 বছর ইতিহাস, আপনারা যে আইডিওলজি বলেন, আপনার কি 53 বছর রাজত্ব করেছেন আলমগীর, বাদশাহ আলমগীর, আপনারা তার সাথে সৎ হয়ে গেছেন? বলে না। আচ্ছা, বাদশাহ আলমগীর ইচ্ছা করলে কি একটা ইসলামিক রাষ্ট্র করতে পারতেন না? হারুন আর রশিদ কি একটা ইসলামিক রাষ্ট্র করতে পারতেন না? হাজ্জাজ বিন ইউসুফ কি পারতেন না? মোহাম্মদ বিন কাসেম পারতেন না? তারা তো কেউ করেনি। দুনিয়ার কোথাও আপনারা যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, এরকম একটা রাষ্ট্র কোথাও তৈরি হয় নাই কখনো। হাউ ইট ইজ পসিবল? আপনি কি করে সম্ভব? দুনিয়ার কোথাও হয়নি, এবং সৌদি আরবে হয়নি। মদিনাতে আপনার যে মদিনা রাষ্ট্র বলেন সেটা হয়নি। বা হারুন আর রশিদের জমানাতে অনলি 8% ছিল মুসলিম জনগোষ্ঠী, বাকি সব বিধর্মী। তা আপনারা কী করতে চান এখানে? এই বাংলায় আলাউদ্দিন হোসেন শাহের মতো বিখ্যাত সম্রাট ছিলেন, শায়েস্তা খানের মতো বিখ্যাত সুলতান ছিলেন, তো তারা ইসলামী রাষ্ট্র করে নাই। তা আপনি কি শায়েস্তা খানের চেয়ে বড় কিছু হতে চান? চুপচাপ থাকে, কথাবার্তা বলে না। তখন করে কি কোলাকুলি করতে চায়। মানে যখনই আমি ঝামেলার মধ্যে যাই তখন বলে আসেন একটু কোলাকুলি করি। তো এই যে কোলাকুলি দিয়ে তো রাজনীতি হবে না। এখন বিএনপিকে, মানে আওয়ামী লীগ যে ভুলটা করেছে, আওয়ামী লীগ ইসলামী রাজনীতিটা বুঝে না। আপনি যখনই দেখবেন যে আমার এখানে একটা লোক আসে, এটা কোরআনের 2টা আয়াত বলে দেন, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, লোকজন বলে সুবহানাল্লাহ, হুজুর আর আগায়েন না, আমার হয়ে গেছে। মানে মানুষ ওদিকে আর যাবে না, কোরআন পড়বে না। ওই যে খালিদ মহিউদ্দিন খুব বড় বড় কথাবার্তা বলতেছিল, আব্বাসী যখন বলছে এই একটা হাদিস বলেন তো, সঙ্গে সঙ্গে স্টপ হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। আরে যার সঙ্গে আপনি যে বিষয় নিয়ে আলোচনা করবেন, আপনার তো সেই স্টাডি থাকতে হবে। তো এখন জামাতের সাথে যদি আপনার কথা বলতে হয়, রাজনীতি করতে হয়, জামাত যে বিষয়গুলোকে ক্যাপিটালাইজ করছে
সেই বিষয়গুলো আপনারও থাকতে হবে। এখন দেখা গেল যে একজন রেপিস্ট, একজন চাঁদাবাজ, একজন গুন্ডা, একজন বদমাইশ, এখন জামাত বলতেছে আমার এই লোকটা গুন্ডামি করেনি, আরে বাবা সে গুন্ডামি করেনি বিকজ সে সুযোগ পায়নি। জামাতে যারা লোকজন আছে এই মানে এই যে ধরেন এখানে কারণ বাজারে যে এমপি হয়েছে, কারণ বাজারে যে টোল কালেকশন করে, মানে এখানে যে ট্রাফিক পুলিশের একটা দালাল যে আছে রাস্তায় কালো করে, ওর সাথে আপনি এই জামাতের বর্তমানে এমপি কারণ বাজার তারে 1 ঘন্টা দেন, এই টোল কালেক্টর জামাতের এমপিকে 30 বার ডেইলি গাবতলির বাজারে একবার ডিপজলের কাছে বিক্রি করবে, আর একবার ওই এসে খালেকের ছেলে সাজুর কাছে বিক্রি করে এখানে এসে চলে আসবে। তো এখন সে কিভাবে চাঁদাবাজি করবে? চাঁদাবাজি করতে একটা যোগ্যতা লাগে, তো মানে একটা এক্সপেরিয়েন্সও লাগে, মানে রাজনৈতিক এটা অভিজ্ঞতা দরকার সম্ভব, হয় হ্যাঁ, কিনা। হ্যাঁ। এখন যেই লোক কিছুই করতে পারেনি তাকে সামনে এনে ধরে দেখেন, এই দেখেন আমাদের একটা পুতলা, তো সামনে পুতুল এনে তখন যদি বিএনপির যে লোকটা চ্যালেঞ্জ করবে, বিএনপির মধ্যে তো সৎ লোক আছে, অনেস্ট লোক আছে, বিএনপির মধ্যে ইসলাম জানা লোক আছে, কোরআন শরীফ পড়া লোক আছে। এখন বিএনপিকে তাকে বলতে হবে যে আমার মধ্যে এরকম 10 জন লোক থাকবে যারা আওয়ামী লীগের এই পলিটিক্যাল যারা টাউট আছে তাদেরকে ফেস করবে, যারা মানে জামাতের এই ধরনের ন্যারেটিভ তৈরি করে, জামাতের ধরেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, হ্যাঁ কাউন্টার থাকবে, সেটা তো বিএনপি সেটা নেই। জি, ধন্যবাদ রনি ভাই। আশরাফ ভাই, আপনার কাছে একই টাইপেরই প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা কি দেখতে পাচ্ছি যে যেই বিকল্প রাজনীতিটা তৈরি হওয়ার কথা ছিল, জুলাই অভ্যুত্থানের পরে এনসিপি তৈরি হলো, এনসিপি সংসদে গেল, কিন্তু নানান বক্তব্য, তাদের যে রাজনৈতিক বক্তব্য এবং তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড একেবারে জামাতে ইসলামের সাথে তাদের একীভূত হয়ে যাওয়ার মধ্য দিয়ে সেটিকে এক ধরনের বিলীনতার দিকে চলে যাচ্ছে কিনা, এই আলোচনাটা কিন্তু ব্যাপকভাবে রাজনৈতিক মহলে আছে। আপনি কি বলেন? দেখুন, এনসিপি দুটি শব্দ আমাদেরকে বলেছিল, একটি হচ্ছে নতুন বন্দোবস্ত আর একটি হচ্ছে মধ্যপন্থা। এই দুটি শব্দের উপরে ভর করে তারা তাদের রাজনৈতিক, আমি যদিও এগুলোকে দর্শন বলছিলাম না, এগুলো আপনি চ্যাটজিপিটি দিয়েও খুঁজে বের করে আনতে পারেন, এনসিপির মধ্যে ওই প্রবণতাই আমরা দেখেছি। তার আপনি যদি মানে গত বছরের আপনার 25শে ফেব্রুয়ারি 28শে ফেব্রুয়ারি বোধহয় জন্ম হয়েছে এনসিপির, এনসিপি যেই কথাগুলো বলে আমার মনে হয় যে 5ই আগস্টের পরে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল, বাংলাদেশ কিন্তু এখনও মুখিয়ে আছে ওরকম একটি অল্টারনেটিভ রাজনৈতিক প্ল্যাটফর্মের জন্য। এবং আমরা সবসময় দ্বিদলীয় অবস্থায় দেখেছি, আমরা কখনো মধ্যপন্থার একটা পরিষ্কার দল দেখতে পাইনি। এবং এনসিপির মধ্যে যেই কথাগুলো শুনে মানুষ আগ্রহী হয়েছিল, পরবর্তীতে তাদের কর্মকাণ্ড, তাদের দুর্নীতিতে জড়িয়ে পড়া, তাদের কারো কারো জামাত ইসলামী এবং শিবিরের ওরিয়েন্টেশন, এবং তাদের কারো কারো হেফাজতের মিটিংয়ে গিয়ে নারী বিদ্বেষী তীব্র কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া, এবং কেউ একজন বিদেশি ডেলিগেট মহিলার সাথে হ্যান্ডশেক না করা, এগুলো দেখে আমাদের পরিষ্কার মনে হয়েছে যে এনসিপিকে মানুষ যা ভাবছে বা ভাবতে চেয়েছিল, এনসিপি সেই দলটি না। এনসিপি জামাতে ইসলামেরই একটি শিশু সংগঠন, তরুণ সংগঠন, এবং তারা শেষ পর্যন্ত নির্বাচনের আগে প্রমাণও করেছে যে তারা নিরাপত্তার নাম অজুহাত বলুক আর যাই বলুক, তাদের সখ্যতা জামাতের সাথেই, এবং জামাতের রাজনীতিকেই তারা সাবস্ক্রাইব করে এবং প্রেসক্রাইব করে। আপনি ঘুরিয়ে ফিরিয়ে খেয়াল করে দেখুন, তাদের মধ্যে ওই নতুনত্ব নাই, তাদের মধ্যে মধ্যপন্থার সেই আভাস নাই, তাদের মধ্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার যে রাজনীতিটি আমরা দেখতে চেয়েছিলাম সেটি তারা করে নাই। তারা অত্যন্ত অল্প দামে দ্রুত তাদের অভ্যুত্থানের একুইটি বিক্রি করে কেউ কেউ সংসদে একটি চেয়ার পেতে চেয়েছেন, কেউ কেউ ওয়েস্ট ইন্ডিয়ানে হাঁসের মাংস খেতে চেয়েছেন। মানে আমাদের একটা দুর্ভাগ্যের জায়গা হচ্ছে, এত অল্প বয়সে এত নষ্ট হয়ে যাওয়া তরুণ আমরা অতীতে খুব কম দেখেছি, এত অল্প বয়সে। তখন কি হয়েছে? তখন মানুষ, দেখুন একটা কথা বারবার বলি, রাজনীতিতে ধরেন 24-এ যেই কোটি মানুষ রাস্তায় নেমেছিল, তাদের মধ্যে এখন হতাশা তৈরি হয়েছে না? তাদের মধ্যে না পাওয়া তৈরি হয়েছে না? এই যে আওয়ামী লীগ তৈরি হয়েছে, এবং একই সাথে বলা হচ্ছে যে এই যে জাতীয় ঐক্যের বিষয়টি ছিল, সেটির মধ্যে যে অনৈক্য আসলো, এই নানান প্রসঙ্গ আপনি যা আলোচনা করছেন এগুলো আসলো, তার কারণেই আবারও এখন এই অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসা না ফিরে আসা এই আলোচনাগুলো হচ্ছে। আমি আপনাকে বলি, আওয়ামী লীগের 15 বছরের শাসন শুধুমাত্র জোর করে শাসন করা না, তার একটা অর্থনৈতিকভাবে লাভবান গোষ্ঠী তৈরি হয়েছিল। তিনি ব্যাংক খুলে দিয়েছিলেন লুট করার জন্য, তিনি ভিন্নমতের মানুষকে আয়নাঘর গুম খুন করে বেনজিরের মতো দানব তৈরি করেছিলেন। হাসিনা বাংলাদেশে যত ধরনের অপকর্ম আছে, অপশাসন আছে, অপরাজনীতি আছে, সব করে তার তো এমনিতেই দলটির সমর্থক আছে এবং কখনো কখনো অন্ধ সমর্থক আছে।
কারণ আপনি এখন পর্যন্ত একটি সমর্থককেও অনুশোচনা করতে দেখেন নাই। আপনি চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে তরুণরা মারা গেল, তারা মনে করে যে এটা ষড়যন্ত্র। কাজে এইরকম আমরা কিন্তু বাংলাদেশে অনেকগুলো ইউনিক জিনিস ডিল করি, তার মধ্যে একটি হচ্ছে আওয়ামী লীগের সমর্থক। আর কালচারাল ফ্রন্টে যেগুলো আছে সেগুলো দলীয় কর্মীদের আসলেই কিন্তু ডিল করতে হয়। আসলে আমার সাথেই কথা হয়, অনেক অনেক পরিচিত আওয়ামী লীগকে সমর্থন করে। কথা বলি, আমি একজন লোককে এআই দিয়ে তৈরি করা ভিডিও, এরকম চিনি, তার ছেলে আওয়ামী লীগের গুন্ডাদের দ্বারা, মানে আমি বলি ৭১-এর সাথে কেন ২৪-এর মিল পাই। ৭১-এ যেরকম মিলিশিয়া ছিল জামাতের লোকরা, রাজাকার, আলবদর, আলশাম, তাদের পোশাকও ছিল, তাদের আইডি কার্ডও ছিল, এটা মঞ্জু ভাই নিশ্চয়ই, বেতন ছিল। কাজেই এগুলো অস্বীকার করা অত সহজ না। ২৪-এ কিন্তু আমরা রাজাকার, আলবদর, আলশামস দেখেছি, তারা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এবং সেই মিলিশিয়াদের হাতে একজন লোকের ছেলে প্রহৃত হয়েছিলেন। উনি পর্যন্ত স্বীকার করেন না যে এটি আওয়ামী লীগ করেছে, কারণ উনি নিজেকে ব্লাড গ্রুপ আওয়ামী লীগ বলে, মানে এবিসি না, ওনার আওয়ামী। আচ্ছা, তার মানে আমি বলি আপনাকে, এটিকে ষড়যন্ত্র বলে আওয়ামী লীগ তখন করেছে। কখন করতে পেরেছে? যখন দেখেছে ২৪-এর নায়করা আসলে নায়ক না, আসলে তারা মুখোশ পরা নায়ক ছিলেন, তাদেরকে আমরা নায়ক ভেবেছিলাম, তারা আসলে ভিলেন। কেননা তারা অপরাজনীতির বাজারজাত করতে এসছে ইন এ ডিফারেন্ট ক্যাপসুল, সেটা হচ্ছে এনসিপি। কিন্তু তারপরেও কি হচ্ছে একটা ১৭ বছরে যে স্বৈরশাসন ব্যবস্থা, তাকে উৎখাত করার জন্য এই এনসিপির তরুণ নেতৃত্বের যে ভূমিকা রাজপথে, তাদেরকে সেটাই তো অস্বীকার করার কোনো আমরা কেউ সেটি অস্বীকার করতে চাই না। দেখুন, আমার কাছে ৫ই অগস্ট পর্যন্ত বাংলাদেশ একটি অস্তিত্ব ঘটনা। ৫ই অগস্টের পরে কি ঘটেছে, ৫ই অগস্টের পরের ঘটনার দায় দিয়ে ৫ই অগস্টকে বিবেচনা করা ঠিক হবে না। যেমন ১৬ই ডিসেম্বরের পরের অবস্থা দিয়ে ১৯৭১ সাল বা ১৬ই ডিসেম্বরকে বিবেচনা করা ঠিক হবে না। দেখুন, আমাদের যেহেতু মানুষের আবেগ ঘন মানুষ এবং তারা দ্রুত হতাশ হয়, তারা দ্রুত উত্তেজিত হয়, এই জন্য এগুলো ঘটছে। আজকে বাংলাদেশে ২৪ নিয়ে যে হতাশাটা, সেটি ওই কারণে হচ্ছে। দেখুন, ২৪-এর নায়করা যদি ভিলেন হয়ে ওঠে, আপনি মেনে নিলেন যে ইতিহাসে এরকম হয়েছে, এবং ২৪-এর পরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির বিপরীতে একটি জামাত ইসলামের অপরাজনীতির বিকাশ হয়েছে, এটি আপনি ফ্যাক্ট হিসাবে মেনে নিলেন। কিন্তু যেই মানুষের সন্তান হারিয়েছে, যিনি পঙ্গু হয়েছেন, তিনি আসলে কি পেলেন? তিনি তো রাজনীতির গুণগত মানের পরিবর্তন চেয়েছিলেন। আপনি যে প্রশ্নটি করলেন, সেখানে গুণগত মানের কোনো পরিবর্তন হয় নাই। জামাতের মতো স্বাধীনতা বিরোধী, ধর্মান্ধ, দক্ষিণপন্থী, নারী বিদ্বেষী দলের বিকাশ হয়েছে, উল্টোটা হয়েছে। এই চরিত্রটা আমাদের অন্তত হাসিনা এরাতে দেখতে হয় নাই। হাসিনা ডিফারেন্টলি ডিল করেছিলেন, কখনো ফাঁসি দিয়েছেন, কখনো কওমি মাতা হয়েছেন। তার আবার শেখ হাসিনার আবার ভঙ্গি ছিল রাজনৈতিক, কিন্তু মানে আওয়ামী লীগের যে রাজনীতি তারা সেই সময় সেই ১৫-১৭ বছরে দেখানো হয়েছে, সেটি তো একটা ভয়ঙ্কর দানব। শোনেন, আমি আপনাকে কথা বলি, গতকালকের কর্মসূচিটি নিয়ে আপনাকে বলি। জামাত ইসলামীর লোকরা সাংবাদিকদের উপর আক্রমণ করেছে, আপনি ভাবতে পারেন, এবং তারা নাকি ওই সাংবাদিকদের ক্যামেরার ভেতরে চেহারার মধ্যে আওয়ামী লীগ দেখতে পেয়েছে। কি ভয়ঙ্কর ঘটনা! কাজেই এই ধৃষ্টতা, এই সাহস কোত্থেকে পায়? শোনেন, আওয়ামী লীগের স্টাইল কি ছিল? আমি শুধু বলি যে ওবায়দুল কাদের নানকরা ওই প্লাস্টিকের চেয়ার পেতে রাস্তার মোড়ে মোড়ে বসে থাকতেন বিরোধী দলের কর্মীদের ধরবেন বলে। গতকালকে জামাত ইসলামী এবং বিএনপির লোকরা এবং এনসিপি একই কাজ করেছে। আপনি আওয়ামী লীগ স্টাইলে যদি আওয়ামী লীগকে দমন করতে চান, কোনোদিন পারবেন না। আওয়ামী লীগের জন্য আপনার দরকার বিকল্প ভালো রাজনীতির চর্চা এবং বয়ান। সেই জায়গাটিতে এরা সবাই ফেল করছে। তারা কি চেয়েছে জানেন? আওয়ামী লীগের ফেলে যাওয়া জুতায় পায়ের মাপে হোক বা না হোক, ওই জুতা নিয়ে সরকারে যাব। শোনেন, জামাত ইসলামী অর্থনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত না, এটি এখন সত্যি না। এটি গত নির্বাচনের সময় টাকা সহ ধরা পড়ার পরে, এবং তাদের অন্যান্য, শোনেন, দল যখন ছোট থাকে তখন অনেক কথা বলা যায়, দল যখন বড় হতে শুরু করে, এখন আমরা তাদের চেহারা চরিত্র দেখতে পাচ্ছি। ৭১ না বললেও তাদের অপরাজনীতির চেহারাটি কিন্তু এখন মোটামুটি পরিষ্কার। জি জি, ধন্যবাদ আশরাফ ভাই। মঞ্জু ভাই, একটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনার এনসিপির যে রাজনীতি, সেই রাজনীতির কারণেই কি আসলে আওয়ামী লীগের, মানে এনসিপি, জামাত ইসলাম বিরোধী দল এবং সরকারি দল, এই সব কিছু মিলে যে রাজনৈতিক অনৈক্য আমরা দেখছি রাজনীতির মাঠে, সেই কারণেই কি আওয়ামী লীগের ফিরে আসা না ফিরে আসা, এই আলোচনাগুলো আবার প্রায়র হচ্ছে, নাকি এটার এলিমেন্ট সমাজের মধ্যে ছিলই যে আলোচনাটা আওয়ামী লীগের অংশ থেকেও করা হয়?
আমি একটা ছোট্ট ক্লারিফিকেশন দেই। রনি ভাই বলেছিলেন যে আমাদের সময় কিন্তু অল্প, আমরা দল গঠনের খুব আগে সম্ভবত আমরা 2 মিনিট পাবো। দল গঠনের আগে আমরা বিভিন্ন রাজনৈতিক লোকদের সাথে মত বিনিময় করেছি, তার মধ্যে রনি ভাই একজন ছিলেন। আমরা বুঝতে চেয়েছি যে আমরা নতুন রাজনীতির আকাঙ্ক্ষাটা বাংলাদেশে আছে কিনা। সেই দৃষ্টিতে আমি এটার সাথে যদি লিঙ্ক করি, দেখেন এনসিপি আজকে যেটা সামনে এসে হাজির হয়েছে তার পেছনে কিন্তু আরো একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে আপনি যদি হিসাব করেন দেখবেন কিছু রাজনৈতিক দলের উত্থান ঘটেছে মাঝখানে, যেমন নাগরিক ঐক্য, তারপরে হচ্ছে আপনার গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এনসিপি। হ্যাঁ, এই যে একটা ব্যাচ অফ পার্টি আপনি দেখতে পাচ্ছেন, এই পার্টিগুলোর মূল কনসেপ্টটাই ছিল যে একটা মধ্যপন্থার রাজনীতি, যে রাজনীতিটা হবে জাতীয় ঐক্যকে সামনে রেখে, এবং আমাদের দেশে যে বিভেদটা তৈরি হয়েছে, একটা হচ্ছে ধর্মকে কেন্দ্র করে, একটা হচ্ছে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে, এবং মতাদর্শিক বিভেদ, এই সব কিছুর জায়গা থেকে একটা মধ্যপন্থী রাজনীতিক উত্থান, যেটা আমরা জিয়াউর রহমানের মধ্যে দেখেছিলাম, কিন্তু বিএনপি সেই জিনিসটা উত্তরাধিকার আকারে রক্ষা করতে পারে নাই। এখন এই ভ্যাকুয়ামটা বাংলাদেশের রাজনীতিতে আছে, যেটা থাকার কারণে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যেটা এনসিপি যে ক্যাশটা করতে পেরেছে, এবং এই রেসে আপনি দেখবেন আমরা কোথায় কোথায় হারিয়ে গেছি। যেমন নাগরিক ঐক্যের মান্না ভাই দেখবেন অনেকদিন ধরে রাজনীতি করছে, কিন্তু আমাদেরকে কি বলা হয় যে আপনাদের নেতা কই, আপনাদের সাপোর্টার কই। একটা নতুন দল করতে হলে তো ভাই হঠাৎ করে একদম সময় নেই। আপনি আমাকে সময় কম দিয়েছেন। আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমি আশরাফ কায়সার ভাইয়ের সাথে একটু দ্বিমত করি। হ্যাঁ, এনসিপির এখন যেটা দেখছি, এখানে আমরা অনেক সীমাবদ্ধতা দেখেছি, অনেক স্খলন দেখেছি, কিন্তু যেই নতুন রাজনীতির আকাঙ্ক্ষা, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় নাই। এই নতুন রাজনীতি বাংলাদেশে দাঁড়াবে, ওইটাই দাঁড়াতে পারতো না যদি বিএনপি, আওয়ামী লীগ বা জামাত যদি বিকল্প আকার হাজির হতো। কিন্তু আমি সেজন্য বলছি হতাশ হওয়ার কিছু নাই। এটার সাথে একমত, আকাঙ্ক্ষা একেবারে শেষ হয়ে যায় নাই, বাট আমি মনে করি এটা আবার ঘুরে দাঁড়াবে।